চলমান হরতাল অবরোধে ভাবমূর্তি সংকটে দেশের রপ্তানি খাত, বিপাকে রপ্তানিকারকরা। অনিশ্চয়তা না কাটলে দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। 2018-র মধ্যে পদ্মা সেতু এবং 2019-এর মধ্যে মেট্রো রেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মুকুলে ভরে গেছে মাগুরার লিচু বাগান, বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে সমর্থন দিল আইএমএফ। যুক্তরাষ্ট্রও শিগগিরই এই ব্যাংকের সঙ্গে যুক্ত হবে, আশা মার্কিন অর্থনীতিবিদদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত গ্লোবাল কটন সামিট এবং বাংলাদেশের টেক্সটাইল শিল্প নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আলী। মেহেদী ভাই, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে আলোচনায় যাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসছি। চলমান রাজনৈতিক কর্মসূচি এবং অনিশ্চয়তায় ভাবমূর্তি সংকটে পড়েছে দেশের রপ্তানি বাণিজ্য। রপ্তানি আদেশ বাতিল এবং নতুন রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। তবে বড় রপ্তানিকারকদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট রপ্তানিকারকরা। এদিকে শিগগিরই রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে না পারলে দীর্ঘমেয়াদে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দেখুন সানভীর রূপলের রিপোর্ট। প্রায় 3 মাস ধরে চলা হরতাল অবরোধের দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই স্বাভাবিক হয়ে আসছে। তবে এরই মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে দেশের ব্যবসা বাণিজ্য তথা পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডে। স্বল্প মেয়াদে ক্ষতির পরিসংখ্যানে খুব বেশি প্রভাব দেখা না গেলেও দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির সংখ্যা কাটছে না। রাজনৈতিক সহিংসতায় ঠিক সময়ে পণ্য শিপমেন্ট না করতে পারায় এরই মধ্যে অনেক রপ্তানি আদেশ বাতিল হয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। বিজিএম এর তথ্য অনুযায়ী 30 থেকে 35% অর্ডার কমে গেছে। একই অবস্থা অন্যান্য রপ্তানি খাতেরও। অনেকে তারা আসতে চাচ্ছে না এবং অনেকে অর্ডারটা পুল আউট করে তারা আরেকখানে নিয়ে যাচ্ছে। গত 6 মাসে যেখানে কোনো ধরনের সমস্যা ছিল না, রাজনৈতিক অস্থিরতা ছিল না, সে 6 মাসে কিন্তু আমরা -4.89% হয় নাই। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে অ্যারাউন্ড $27 বিলিয়ন, ওটা করতে গেলেই 696 কোটি টাকার প্রত্যেক দিন আমাকে রপ্তানি এক্সপোর্ট আমাকে করতে হবে। রপ্তানি বাণিজ্যের উপর রাজনৈতিক অস্থিরতার যে নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিযোগিতার বাজারে তা কাটিয়ে উঠতে হিমশিম খেতে হবে বলেই আশঙ্কা করছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ব্যবসায়ী যখন হিসাব দিবে বাজেটের আগে, তখন বোঝা যাবে যে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। শিল্প ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি, ঠিক সেই সময় আবার 2 মাস কিন্তু চলছে। যতদিন পর্যন্ত হরতাল অবরোধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইমেজ ফিরে আনা অনেক কঠিন কাজ হবে। অর্থনীতিবিদরা বলছেন চলমান রাজনৈতিক অনিশ্চয়তায় দেশের ভবিষ্যৎ রপ্তানি বাণিজ্য ভাবমূর্তি সংকটে পড়ছে। যে রপ্তানি আজকে আমরা যেটা করি সেটা কিন্তু আজকের অর্ডার নয়, এটা আগের অর্ডার। এবং রপ্তানির ক্ষেত্রে সারা দুনিয়া জোড়া কম্পিটিশন চলছে। বাইরে থেকে বায়াররা মনে করছেন আমাদের দেশে একটা রাজনৈতিক একটা দীর্ঘমেয়াদী সংকট চলছে। এই জায়গাটাতেই আমি মনে করি যে অর্থনীতি একটা ঝুঁকির মুখে আছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসলে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে, এমন আশঙ্কাও করেন এই অর্থনীতিবিদ। নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবং সেটা দর্শক, আমরা বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় যে শিল্প সেই পোশাক খাতের একটি প্রতিবেদন দেখলাম। আর পোশাক খাতের সাথেই সংযুক্ত যে কটন শিল্প রয়েছে বাংলাদেশে, কটন এবং টেক্সটাইল শিল্প, সে বিষয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আলী। চলে যাচ্ছি আলোচনায়। মেহেদী ভাই, প্রতিবেদনটা দেখলাম যেখানে বাংলাদেশের পোশাক খাতে রপ্তানি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা উঠে এসেছে। আপনারা কিছুদিন আগেই গ্লোবাল কটন সামিট নামে একটি কনফারেন্স করেছেন, সেখানে দেশের বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই সামিট থেকে প্রাপ্তি কি? অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জয়েন্টলি এটা অর্গানাইজ করেছিলাম। এবং আমাদের একটা স্বপ্ন ছিল আমরা বিদেশে যাই, 800-1000 কি গেস্টরা তারা অ্যাটেন্ড করে এই সমস্ত কনফারেন্সে। তা আমরা 1 বছর আগে পর্যন্ত আমরা সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার ছিলাম কটনের।
এবং এখন যেহেতু চায়না বাইংয়ে নাই, আমরা এখন লার্জেস্ট ইম্পোর্টার এবং গার্মেন্টসের এক্সপোর্টের দিকে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। তো আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ দুই দিকেই আছি, কিন্তু আমাদের এখানে কটনের কোনো সামিট বা কনফারেন্স ওই ধরনের কিছুই এখনো হয়নি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 43 বছর হয়ে গিয়েছে। তো ওইটার থেকে ফিল করে আমরা চিন্তা করলাম মানে যে বলা যায় যে পোশাক খাতের বেসিক যেটা দিয়ে শুরু, যে তুলোটা হয় সেটা দিয়ে সুতা তৈরি হয়, তারপরে ফ্যাব্রিক্স, আমরা রেডিমেড গার্মেন্টসে যাই। তো সেই যে শুরুটা, গোড়াপত্তন যেটা দিয়ে, সেটার বাংলাদেশে কিছুই হচ্ছে না। সেইটার ফিলিংস থেকেই 6-7 বছর আগে থেকেই আমার স্বপ্ন ছিল যে এরকম একটা কনফারেন্স করব ইন্টারন্যাশনালি। তো নানান প্রতিকূলতার মাধ্যমে সম্ভব হয়ে উঠছিল না। গত বছর চিন্তা করলাম যে না, এবার করবই। হ্যাঁ, কিন্তু যখন আমরা ডিসিশন নিলাম যে করব, তখনই এই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেল। তারপরে চিন্তা করলাম যে না, আমরা ছোট করে হলেও ইনশাল্লাহ এটা করব, শুরুটা হোক আমাদের বাংলাদেশের। আর কি, আমি যেটা আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি একটু বাইরে কথা বলতে চাই, যদি আপনার পারমিশন পাই। সেটা হলো, একটা প্রবাদ আছে যে বাঙালি একাই 100, 100 বাঙালি এক না। আমি মনে করি যে আমরা বাংলাদেশি নাগরিকরা যদি যার যার অবস্থান থেকে তার দায়িত্ব কর্তব্য অনেস্টলি করতে পারি, বাঙালি যদি একাই 100 হয়, তাহলে 100 বাঙালি যদি এক হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি? সেটাই কিন্তু দূর করতে হবে। সেটাই কিন্তু আমাদের গ্লোবাল কটন সামিট আমরা করে দেখিয়েছি। হ্যাঁ, তো আমাদের কাজটা ছিল যে বায়ার সেলার তারা একটা ছাদের নিচে থাকবে। ইভেন যারা মেডিটেরিয়ান আছেন, তারা সবাই লজিস্টিক সাপোর্টে যারা কাজ করে, এই শিল্পের সাথে যারা জড়িত, তাদের সবাইকে এক ছাদের নিচে এনে তাদেরকে এক করা, এবং আপনার যে আপনার যে কমিউনিকেশনের যে দূরত্বটা, এটা কমিয়ে আনা। আপনি জানেন যে রিলেশন যদি থাকে, আর কি আপনার বিজনেস হোক বা না হোক, হ্যাঁ, একদিন না একদিন ওটা ক্লিক করবেই, যদি আপনার সাথে সম্পর্ক ভালো থাকে। আমরা চাচ্ছিলাম সেটাই, এবং সেটা আমরা করতে পেরেছি। মানে তাদের কাছ থেকে জানা কি সমস্যা, তাদের চাহিদা কি রয়েছে, আপনারা কি দিতে পারেন, এই যে বিষয়গুলো। আর আরো জিনিস আমরা এখানে করার চেষ্টা করেছি। যেমন আমাদের স্পিনিং এ অনেক টেকনিশিয়ান আছেন যারা পুরনো চিন্তা ভাবনার, তাদেরকে একটু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এডুকেট করা। আমাদের স্পিনাররা অনেকে যে ইন্টারন্যাশনাল ট্রেড যে রুলস এবং বাইলজ আছে, সেগুলো আমরা অনেক সময় পড়তে চাই না বা সময়ের অভাবে পড়া হয় না, সেগুলো ওনাদেরকে জানানো। এটার মূল ইয়েটা ছিল সেটা। তো আমরা এখন জাস্ট স্টার্ট করছি, সামনে আরো আমরা ভার্ডস সাবজেক্ট নিয়ে আসবো। পার্টিসিপেন্ট কেমন ছিল বাইরের যেসব দেশে বাইরের? আপনারা কাজ করেন? আমি এখনো করতে পারিনি, কারণ কালকেই আমি সবাইকে বিদায় টিদায় দিয়ে বাসায় ঢুকতে আমার 4টা বেজেছে। তো এখন আমি যতটুকু গেস করতেছি, সম্ভবত 170 বাইরে থেকে আসছে। টোটাল অল টুগেদার 400 ছিল। ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল আপনাদের? এটা ফার্স্ট অ্যাটেম্প্ট। এটা খুবই ইতিবাচক। আমাদের দেশে আমরা যে আমদানি করে থাকি তুলা, সে মূল সোর্সগুলো কোনগুলো? এখন আমাদের মোর দেন 40% তুলো আসছে ইন্ডিয়া থেকে। সেকেন্ড পজিশনে আছে উজবেকিস্তান, দেন ওয়েস্ট আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান। ইজিপশিয়ান খুব কমে গেছে একদম। মানে তাহলে সেদিক থেকে বলা যায় যে ইন্ডিয়ান যে পোশাক খাত, সেটা অনেকটাই নিজের উপরই নির্ভরশীল, যেহেতু তারা তুলা রপ্তানি করছে নিজেদের চাহিদা মেটানোর পরও হয়তো। সেই জায়গা থেকে বাংলাদেশের সমস্যাটা কোথায়? বাংলাদেশের সমস্যা আমি বলবো না। আমাদের লিডাররা যদি একটু আমাদের হেল্প করে, আমাদের গার্মেন্টস সেক্টর বা আমাদের টেক্সটাইল সেক্টর, সবাইকে যদি হেল্প করে, আমরা সবকিছু ওভারকাম করতে পারবো। কারণ ইন্ডিয়া তাদের নিজস্ব র মেটেরিয়াল আছে, আমি স্বীকার করি, কিন্তু যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, ওরা ওদের মেশিন ব্যবহার করে। আমরা কিন্তু ওয়ার্ল্ডের মডার্ন মেশিনগুলো আমরা ব্যবহার করছি। হ্যাঁ, এবং খুব ভালো তুলোগুলো আমরা ব্যবহার করছি। আমাদের যদি কোয়ালিটি আপনি চিন্তা করেন, কোয়ালিটি কিন্তু জিনিস আমাদের এখানে হচ্ছে। মানে প্রযুক্তির ব্যবহারটা হয়তো ভালো, বাংলাদেশে উন্নত প্রযুক্তি ইউজ করছেন, এটা ঠিক আছে। আর তুলার ক্ষেত্রে আমাদের যদি স্বনির্ভরতা বাড়াইতে হয়, সেক্ষেত্রে কিভাবে? আমাদের যেহেতু 55-56 হাজার বর্গ কিলোমিটার ল্যান্ডের একটা অপ্রতুলতা আছে, আপনার কটনের জন্য আপনার ভার্ডস ল্যান্ডের প্রয়োজন হয়। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমরা একটু, যেহেতু মডার্ন টেকনোলজি এখন অনেক ফাস্ট হয়ে গিয়েছে, সায়েন্স অনেক এগিয়ে গিয়েছে, আমরা যদি একটু ওইটাকে কাজে লাগিয়ে প্রোডাকশন বাড়াতে পারি, আর আমার যদি $1 সেভ হয় ফরেন কারেন্সি, তো সেটা আমার জন্য বিশাল ব্যাপার। আমার এখন লাগছে মোর দেন 5 মিলিয়ন বেলস। হ্যাঁ,
আমি স্বীকার করি যে আমাদের যা প্রোডাকশন এখন মাত্র 1%, হ্যাঁ, সেটা যদি আমি 5 to 10% করতে পারি, আপনি হিসাব করে ক্যালকুলেট করে দেখেন যে কতটা ফরেন কারেন্সি আমি সেভ করতে পারি। এখন অনেকে বলতে পারে যে আমার যেখানে খাদ্যে, হ্যাঁ এখন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের ইয়েটা আমরা বন্ধ করে গিয়ে তুলো চাষ করব, আমি সেটা বলছি না। আমাদের যেই ল্যান্ডগুলো কাজে লাগছে না, যেমন আমরা কিন্তু বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কটন বোর্ডের সাথে জয়েন্টলি খুব তুলার জন্য তো একটু বোধহয় উঁচু জায়গা লাগে, এটা উঁচু মানে নট নেসেসারি, ইয়েতেও হয়, লোল্যান্ডেও হয়, কিন্তু আপনার এটা অনেকটা চা চাষের মতো, পানি জমে থাকতে পারবে না, পানি এটাই যত এটাই আমি আছে। বলছিলাম। হ্যাঁ। তো সেখানে আমরা কটন বোর্ডের সাথে জয়েন্টলি ক্লোজলি কাজ করছি। তা আমাদের কথা হচ্ছে যে আমাদের যে জমিগুলো কাজে লাগে না, যেমন আপনি দেখেন আম বাগানে একটা সার্টেন স্পেস নিচে খালি থাকে, একটা হাইট থাকে, ওই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি এবং কটন বোর্ড সেটা ব্যবহার করছে। তারপরে চর এরিয়া যেগুলো অনেক জায়গা এমনিতেই পড়ে আছে, সেগুলো আমরা কাজে মাল্টি লাগাতে ক্রপিং সিস্টেমে হ্যাঁ। আর কি। তো আপনার হিলট্রেক্সে অনেক জুম চাষ হয়, জায়গা মাঝে মাঝে মানে ফাঁকা থাকে। কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে। হ্যাঁ, আর এটা- আপনি এটা বলতে টেকনোলজি চাচ্ছি। যদি ঠিকমতো করতে পারেন। মেহেদী ভাই, আমরা আরো আলোচনা করব, একটা বিরতি থেকে ফিরছি। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের কটন শিল্পের বিভিন্ন দিক নিয়ে কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদীর সঙ্গে। মেহেদী ভাই, যে কথাগুলো বলছিলাম যে বাংলাদেশে যে পরিমাণ পোশাক খাতের জন্য তুলার প্রয়োজন, সেই তুলনায় বাংলাদেশের উৎপাদন নিতান্তই কম, 1% আপনি বলছিলেন। সেই জায়গায় বেশ কিছু প্রস্তাব আপনি বলছেন যে এগুলো সম্ভব, যে আমবাগানে বা বেসব জায়গায় পড়ে আছে, ল্যান্ডের ইউটিলাইজেশনটা বাড়ানো যেতে পারে। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, এটা সম্ভব কিনা। আমি যতদূর জানি যে মায়ানমারে অনেক জমি পড়ে আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি এ ধরনের কোনো প্রস্তাব দেয়া যায়। হ্যাঁ, অবশ্যই, কেন না, কারণ মায়ানমারে প্রচুর ভার্স ল্যান্ড ইজ দেয়ার। যদি আমাদের সরকার ওইভাবে ইনিশিয়েটিভ নেয়, মায়ানমার গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে করতে পারে, এটা খুবই একটা পজিটিভ দিক হবে আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য, আমাদের স্পিনাররা উপকৃত হবেন। একটা সময় ছিল যে আমরা সরাসরি সুতা আমদানি করে, ফেব্রিক আমদানি করে, একদম ফেব্রিক আমদানি করে তারপরে শুধু কাটিং এন্ড সুইং করে প্রোডাকশন হয়ে যেত পোশাক খাতে। এখন আস্তে আস্তে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রতিষ্ঠানগুলো বাড়ছে, একদম তুলা থেকে সুতা হচ্ছে, সুতা থেকে ফেব্রিক্স, তারপরে নিজস্ব composite, এই জায়গায় টেক্সটাইল অ্যাসোসিয়েশন বলছে যে তারা প্রায় 40-50% এখন পর্যন্ত বোধহয় নিজেরা প্রডিউস করছে ফেব্রিকে। এটা আরো বাড়বে, তারা বলছে যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চায়। এই যে সম্ভাবনার যে বিষয়গুলো রয়েছে, এই জায়গায় তুলার খুবই গুরুত্ব রয়েছে। তো সেইখানে আসলে কিভাবে আগানো দরকার? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আগানো কি দরকার, একটা সুন্দর নীতিমালা থাকতে হবে সরকারের, এবং আমার মনে হয় আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, বিকেএমএ, বিজিএমএ, বিটিএমএ, বিসিএ, সবাই মিলে আমরা যদি সম্মিলিতভাবে বসে একটা নীতিমালা নির্ধারণ করে সরকারের কাছে প্রস্তাব করি, তাহলে মনে হয় আমরা সুন্দর একটা দিক নির্দেশনা এবং সুন্দর একটা পথ খুঁজে চলতে পারবো। কারণ এইটা একমত হবেন কিনা জানি না, যে আমাদের যদি শুধু ইম্পোর্টের উপরই করতে হয়, নির্ভর করতে হয়, সেক্ষেত্রে যে কোনো সময় আন্তর্জাতিক বাজারে দামের সাথে বিভিন্ন সময় সমস্যা তৈরি হতে পারে। হতে পারে। এই জন্য আমরা সবসময় বলছি যে নিউ সোর্সিং বের করা উচিত। আবার লোকাল যে প্রোডাকশন আমি যেটা বললাম সেদিকেও জোর দেওয়া উচিত। আপনি যেটা বললেন যে মায়ানমারের এটা চিন্তা করা যেতে পারে, সরকার সেটাও পদক্ষেপ নিতে পারে, এবং আমরা সমস্ত অ্যাসোসিয়েশন, স্পেশালি বিটিএমএ এবং বিসিএ, আমরা জয়েন্টলি সমস্ত কাজ কটন ইন্ডাস্ট্রির জন্য আমরা করার জন্য আমরা সবসময় তৈরি আছি। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলবে আমরা ইনশাল্লাহ ওটা করার চেষ্টা করব। এবারে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। অন্য প্রসঙ্গ ঠিক না, পোশাক খাতেরই। এই যে যেটা দেখছিলাম যে আমাদের এই যে চলমান অবরোধ, হরতাল, এই যে রাজনৈতিক যেটা বলছে অচল অবস্থার মধ্যে মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, সেক্ষেত্রে বলছে রপ্তানিকারকরা, ব্যবসায়ীরা যে রপ্তানি কমে যাচ্ছে, ভবিষ্যতে আরো কমতে পারে। এই জায়গা থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আপনাদের সমস্যাগুলো কি হবে? অবশ্যই ডেফিনেটলি সমস্যা হবে। গার্মেন্টসের যদি অর্ডার না থাকে তাহলে তো আমার সুতা তৈরি করে লাভ হবে না, আমার উইল বি স্টাক আপ। এখন পর্যন্ত পর্যবেক্ষণটা কি আপনার? এখন যে অবস্থা চলছে, যেমন একটু আগে আপনাদের এখানে দেখছিলাম যে যেই কাজগুলো চলছে এগুলো কিন্তু পুরনো ওয়ার্ক অর্ডার, নতুন করে কিন্তু আগের মতো সেই রকম সাড়া পাওয়া যাচ্ছে না। তারপরও পজিটিভ দিকে হচ্ছে আমরা এই যে সামিটটা খুললাম, যারা আমাদের 20টা দেশের থেকে প্রতিনিধিরা এসেছিলেন, তারা কিন্তু আমাদেরকে বলে গেছে যে আমরা বাইরে থেকে কিন্তু শুনছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো না, হ্যাঁ, কিন্তু আমরা তো এখানে দেখলাম যে এখানে কোনো সমস্যা নেই। মানে যতটা আন্তর্জাতিক অঙ্গনে প্রচারিত হয়েছে ততটা অবস্থা খারাপ না বাংলাদেশে, ততটা অবস্থা খারাপ না তারা বলছেন, আমরা বলছি না। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ।
এই মেসেজটা তো অন্তত চলে গিয়েছে অলরেডি। তো আমরা আশা করছি যে এই অন্তত কিছু হলেও আমাদের গার্মেন্টস সেক্টর লাভবান হবে। তার মানে কি আপনি বলতে চান যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে ভাবমূর্তির সংকটের তৈরি চেষ্টা করছে অন্য দেশ বা রাইভালস কান্ট্রিগুলো, সেই জায়গায় রপ্তানিকারকরা বাংলাদেশ ব্র্যান্ডিং বাংলাদেশে আরেকটু এগিয়ে আসা উচিত কিনা? অবশ্যই এগিয়ে আসা উচিত। এবং আমি একদম কনফিডেন্সের সাথে বলতে চাই, এই সামিট ওইটা করে দেখালো যে বাংলাদেশে আসলে সবকিছুই সম্ভব, তোমাদের ভয় পাওয়ার কিছুই নাই। মানে যে সংখ্যাগুলো আসছে যে অর্ডার ক্যান্সেল হচ্ছে, বায়াররা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে, এই বিষয়গুলোতে কিভাবে ট্যাকেল করতে পারে আসলে? অ্যাকচুয়ালি আমি ওই যে প্রথমেই বললাম, যদি আমরা আমাদের যার যার জায়গা থেকে আমাদের কর্তব্য দায়িত্বগুলো পালন করে থাকি, তাহলে আমরা সবকিছু ওভারকাম করতে পারবো। আমরা যদি কাউকে প্রশ্রয় না দেই যে পেট্রোল বোমা মারছে, এই মারছে, সেই মারছে, ভয়ে যদি ঘরে থেকে, আজকে দেখেন হরতাল বলে আর কথা থাকবে না কালকে থেকে। হ্যাঁ, সেটা তো আমাদের ইন্টারনাল অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছেই। বাইরের ক্ষেত্রে আমাদের প্রচারের ক্ষেত্রে যেহেতু রপ্তানিকারকদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে গার্মেন্টস সেক্টর, তাদের ভূমিকাটা এখন আসলে কি হওয়া উচিত? আসলে আমরা তো শুরু করে দিলাম, এখন আমার মনে হয় বিটিএমই বিকেএমির এইরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। ওনারা টিম নিয়ে বাইরে ভিজিট করা উচিত, ওনাদের যেগুলো ইম্পর্টেন্ট বায়ার আছে তাদেরকে একটা গেট টুগেদারের মতো করা উচিত, যে দেখো তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমাদের রেফারেন্স দিতে পারে যে ওরা সাকসেসফুলি এরকম একটা 400 ডেলিগেটস এসছে এখানে 2 দিনের কন্টিনিউয়াস প্রোগ্রাম করে গেছে, এবং সেটা তোমার যে রেফারেন্স অনুযায়ী এই দেশগুলো বলতে পারে। এবং এখানে ওয়ার্ল্ডের বড় বড় মার্চেন্টরা এসেছিল, তো দে নো ইচ আদার, দে ক্যান আস্ক দেম। তো এটা করতে পারে তারা। একটা প্রশ্ন একটু করব, সেটা হচ্ছে যে গত যে নির্বাচন হলো 5 জানুয়ারি 14 সালের নির্বাচন কালীন যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এই অস্থিরতা দুইটার মধ্যে পার্থক্য কি দেখছেন আপনি? গত বছর তো খুবই খারাপ অবস্থা ছিল। আমি নাশকতার দিক থেকে এবারও কিন্তু কম না। এবারও কম না, কিন্তু আমি বলবো, আমি রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না। আপনাদের একজন নাগরিক হিসেবে যেহেতু ব্যবসার সাথে জড়িত রয়েছেন, হ্যাঁ, আমার মতে যে ব্যবসায়ীরা টোটালি রাজনীতির বাইরে আসা উচিত। এবং আমার সবচেয়ে বড় কথা হলো, আমি সবাইকে বলতে চাই নিজের দেশকে ভালোবাসুন। নিজেকে তো ভালোবাসবেনই, কিন্তু দেশের কথা আগে চিন্তা করুন। দেশকে ভালোবাসলে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা প্রবণতা আমি দেখছি, বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু যথেষ্টই বেড়েছে, কিন্তু এই যে বাণিজ্যিক খাতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন কারণে, সেইটার সমাধানে তাদের অবদান চোখে পড়ার মতো মনে হচ্ছে কি? পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। অবশ্যই যারা ভালো ব্যবসায়িক উদ্যোক্তা, তারা অবশ্যই ভালো করছে। এর মধ্যে আমি রেফারেন্স হিসেবে দিব আমাদের শ্রদ্ধেয় বিটিএমির প্রেসিডেন্ট তপন চৌধুরী সাহেবের। আপনি দেখেন স্কয়ার কোত্থেকে কোথায় চলে গিয়েছে। না, এটা আমি বলছি, আমি একটু অন্য প্রসঙ্গে বলছি যে উনি কিন্তু অ্যাডভাইজারও ছিল এবং পাশাপাশি ভালো ব্যবসায়ী। সরকারে আছে, বিরোধী দলে আছে, রাজনীতিবিদ এখন প্রায় 200 জন আছে সংসদ সদস্য, যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, বড় বড় ব্যবসার সাথে জড়িত। একসময় বিজিএমএ কে রিপ্রেজেন্ট করতো, এফবিসি কে রিপ্রেজেন্ট করতো, বড় বড় বিজনেস ফোরামকে রিপ্রেজেন্ট করতো, কিন্তু তারা আসলে দেশের এই যে অর্থনীতি রক্ষার স্বার্থে কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে এসেছেন? কেউ কেউ তো চেষ্টা করছেন, আরো বেশি এগিয়ে আসা উচিত আমি মনে করি। ওনারা ভালো বলতে পারবেন। আমি মনে করি ওনাদের আরো এগিয়ে আসা উচিত। যতটুকু করছেন তার থেকে বেশি করা উচিত, করছেন তার থেকে বেশি করা উচিত। ধন্যবাদ মেহেদী ভাই, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার সাথে অন্য কোনো একদিন আরো অন্য কোনো বিষয়ে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভি চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ কটন এবং টেক্সটাইল শিল্পের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আলীর সঙ্গে। 2018 সালের মধ্যে পদ্মা সেতু এবং 2019 সালের মধ্যে মেট্রো রেল সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। গতকাল রাজধানীর নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় তিনি একথা বলেন। 2019 সালের মধ্যে এমআরটি লাইন 6 মেট্রো রেল এর কাজ আমরা ফার্মগেট পর্যন্ত শেষ করব। উত্তরা 3rd ফেজ থেকে ফার্মগেট পর্যন্ত, ফার্মগেট থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যে অংশটুকু আছে সেটা 2020-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পদ্মা সেতু হয়ে গেলে
তখন যে চাপ পড়বে ট্রাফিকে সেটা মোকাবিলা করার জন্য যে 2017 সাল আমাদের সেতুর কাজ শেষ হবে, ইনশাল্লাহ 18 সালেই আমরা এই সেতু দিয়ে চলাচল করবে, যানবাহন চলাচল করবে। মুকুলে ভরে গেছে মাগুরার লিচুর বাগান, তাই এবার বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। মুকুল ধরে রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তাও। জেলা প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাগুরার সদর উপজেলার ইছাপুর, মিঠাপুর ও কাঞ্চনপুর সহ সবকটি লিচু বাগান ভরে গেছে মুকুলে। অন্যদিকে অনুকূল অবস্থার কারণে এ উপজেলার হাজরাপুর ইউনিয়নের 20টি গ্রামের চাষিরা ঝুঁকেছেন লিচু চাষে। এবার তাই প্রায় 1.5 শতাধিক নতুন বাগান থেকে ভালো ফলন আশা করছেন সংশ্লিষ্টরা। এবার আমাদের অঞ্চলে লিচু গাছের মুকুল অন্যবারের থেকে অনেক বেশি আসছে। বছরের মতন লিচুর ক্ষতি নাই, এবার ভালো আছে। 1 বিঘা 2 বিঘা করে এখন প্রায় 2 একর লিচু গাছ করছি। গতবার আপনার বোল কম ছিল, এবার সেই জন্য বেচছিলাম 3 লাখ। এবারটা যাক বল ভালো আছে, তাতে আশা করি যে 5 লাখ টাকা বিক্রি করব। মুকুল ধরে রাখতে ওষুধ স্প্রে ও সেচ দেওয়ায় ব্যস্ত চাষিরা। বসে নেই বাগান মালিক ও ব্যবসায়ীরা, তারাও ব্যস্ত বাগান দরদাম আর বেচা কেনায়। লিচু গাছে এখন সেচ দিচ্ছি, ছত্রাকনাশক ওষুধ দিচ্ছি, গাছের গুঁড়া কোপাচ্ছি সার মার দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমি 5টা বাগান ক্রয় করছি, আরো আমি বাগান ঘুরে ঘুরে দেখছি এবং আমি আরো 5-7টা বাগান ক্রয় করব। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলনের সুবিধার্থে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগানে এবার যে পরিমাণ ফ্লারিং হয়েছে, আমরা আগ থেকে কৃষি সম্প্রসারণ কর্মীরা এবং ফল চাষি বাগান নিয়ে মত বিনিময় করেছি, তাদের উদ্বুদ্ধকরণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত বছর 350 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 হেক্টর জমিতে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, মাগুরা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশ সফররত ভিয়েতনামের ভাইস মিনিস্টার হুং কক ভং। এ সময় তিনি বাংলাদেশে কৃষি উপকরণ শিল্প প্রতিষ্ঠারও আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ইচ্ছাও প্রকাশ করা হয়। পরে তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, 2013-14 অর্থ বছরে বাংলাদেশ ভিয়েতনামে রপ্তানি করেছে প্রায় 5 কোটি মার্কিন ডলার আর আমদানির পরিমাণ ছিল 58 কোটি মার্কিন ডলারের পণ্য। দুদেশের পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতায় আগামীতে বাণিজ্য ঘাটতি কমবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো খুব ভালো করছে এবং আমরা ফিলিপাইন সহ পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানি করি। এইবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রপ্তানি শুরু হবে। তো সব দিক মিলে ভিয়েতনাম বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিনলে আমাদের রপ্তানিটা আরও বাড়বে। বাংলাদেশে তারা এগ্রিকালচার ইকুইপমেন্টস করার জন্য এখানে বিনিয়োগ করতে চায়, তো সেই ব্যাপারে আমরা তাদেরকে সাহায্য করব। দেশের আসবাবপত্রের চাহিদা পূরণ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করায় স্থানীয় ফার্নিচার প্রস্তুতকারকদের জন্য নগদ প্রণোদনা দিতে সরকারের মনোভাব ইতিবাচক। বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর এক্সপো 2015 উপলক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এপিবির ভাইস চেয়ারম্যান জানান, বহুমুখী পণ্যের বাজার সম্প্রসারণে ফার্নিচার শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় বলা হয়, বাংলাদেশের আসবাব শিল্পে প্রায় 15,000 কোটি টাকার দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাজারেও সুনাম অর্জন করছে। জানা যায়, গত বছরের মেলা থেকে প্রায় 6 কোটি টাকার বিক্রয় আদেশ পাওয়া গেছে, যা এবার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের প্রসারে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উৎপাদনের ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ইপিবির ভাইস চেয়ারম্যান। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলা মেলায় হস্তশিল্প, পাটপণ্য, ঘর সাজানোর নানা রকম পণ্য পাওয়া যাবে মেলায়। আর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত এই মেলায় রাখা হয়নি কোনো প্রবেশ মূল্য। যেহেতু এটা ডোমেস্টিক মার্কেটে পণ্যগুলো সাপ্লাই করে, সেই হেতু বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা তারা পাচ্ছেন না, বা এটা হয়তো এনবিআর দিতে রাজি হবে না, এবং সেই জন্য আমরা বলেছি যে ক্যাশ ইনসেন্টিভ যাতে দেওয়া হয়। মাননীয় মন্ত্রী পজিটিভ রিকমেন্ডেশন পাঠিয়েছেন অর্থ বিভাগে, এবং অর্থ বিভাগ থেকেও আমরা
যে ইঙ্গিত পেয়েছি তাতে মনে হয় যে তারা ক্যাশ ইনসেন্টিভ অনুমোদন করবেন। টাইনিটস সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সামারফিল্ড বিতর্ক প্রতিযোগিতা উৎসব 2015। বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর 14টি ইংরেজি মাধ্যম স্কুল অংশগ্রহণ করে। স্কুলের শিক্ষার্থী, ছাত্র পরিষদ, বিতর্ক ক্লাবের সদস্য এবং অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মিসেস আঞ্জুম হোসেন। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারের আজ কোন পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে। কিছুটা বেড়ে বিশ্ববাজারে আজ প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $50.20 দরে, প্রতি আউন্স স্বর্ণ $1171.75 এবং রূপা প্রতি আউন্স বিক্রি হচ্ছে $16.17। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি পাউন্ড সয়াবিন তেল বিক্রি হচ্ছে 30 সেন্ট দরে, প্রতি টন চিনি $366.50 এবং প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $5.30। এছাড়া প্রতি পাউন্ড কফি $1.43, প্রতি পাউন্ড তুলা 62 সেন্ট এবং প্রতি বুশেল ভুট্টা পাওয়া যাচ্ছে $3.85 দরে। এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবরাখবর। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলার কেনা হচ্ছে $77.30, বিক্রি হচ্ছে $78.30 দরে। ব্রিটেনের মুদ্রা পাউন্ড কেনা হচ্ছে $113.20 ও বিক্রি হচ্ছে $117.20। কিছুটা কমে একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে $80.65 এবং বিক্রি হচ্ছে $84.65 দরে। এছাড়া ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য $1.17 এবং বিক্রি হচ্ছে $1.27। দেশে আজ সৌদি আরবের মুদ্রা রিয়াল কিনতে হচ্ছে $19 এবং বিক্রি করা হচ্ছে $20 করে। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম কিনতে খরচ পড়ছে $18 আর বিক্রি হচ্ছে $19.20। মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত কেনা হচ্ছে $21.50 এবং বিক্রি হচ্ছে $23। এছাড়া সিঙ্গাপুরের ডলার $58 কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে $60। দাতা গোষ্ঠীর সাথে ঋণ চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় গ্রিসকে $200 কোটি জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের প্রধান জ্যাঁ-ক্লদ জাঙ্কার। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের মধ্যে এখনও ঋণ সংক্রান্ত কোনো সমঝোতা না হওয়ায় জরুরি ভিত্তিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির প্রধান। মূলত গ্রিসের ব্যাংকগুলো যেন দেউলিয়া না হয়ে যায় সেজন্য জরুরি অর্থায়নের সুযোগ করে দিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে গ্রিসকে। এদিকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গ্রিস। ফেব্রুয়ারিতে দাতা গোষ্ঠীর গ্রিসের ঋণ পরিশোধের সীমা বাড়িয়ে দিতে সম্মত হলেও গ্রিসের পুনর্গঠন কার্যক্রমের তালিকা তাদের সন্তুষ্ট করতে না পারায় দেশটির সাথে এখনও হয়নি ঋণ বিষয়ক কোনো সমঝোতা। অ্যাথেন্সের অর্থ সংকট আরও প্রকট হওয়ার আগেই এ ব্যাপারে আলোচনা করতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করবেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন অর্থ সহায়তা ছাড়া পুরনো ঋণ পরিশোধ কোনোভাবেই সম্ভব নয়। তবে এ বিষয়ে মার্কেল বলেছেন, পুনর্গঠন ছাড়া নতুন কোনো অর্থ সহায়তা পাবে না গ্রিস। মার্কেলের এ বক্তব্যের সাথে একমত স্পেনও। কিন্তু সময় পেরিয়ে যেতে থাকায় নগদ অর্থশূন্য হয়ে পড়েছে অ্যাথেন্সের ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ কারণে দ্রুত দাতা গোষ্ঠীর সাথে সমঝোতায় না আসতে পারলে পুনর্গঠন তো দূরের কথা, দৈনন্দিন কার্যক্রম চালাতেই হিমশিম খেতে হবে গ্রিসের নতুন সরকারকে। তাই ঋণ ও পুনর্গঠন নিয়ে সমঝোতায় আসতে বারবারই জার্মানি এবং আইএমএফ ও ইউ এর সাথে আলোচনায় বসছে সিপ্রাস। আপাতত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সমর্থন না দিলেও শিগগিরই যুক্তরাষ্ট্র এই ব্যাংকের সঙ্গে যুক্ত হবে। খোদ মার্কিন অর্থনীতিবিদরাই এমন আশা প্রকাশ করেছেন। তবে যে আইএমএফ ও বিশ্বব্যাংকের সমর্থন দিতে যে যুক্তরাষ্ট্রের এই বিরোধিতা, সেই আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে কিন্তু নতুন এই ব্যাংকের সহযোগিতা করতে বেশ আগ্রহী। শুধু তাই নয়, তিনি আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকও এশিয়ান এই ব্যাংককে সমর্থন দেবে। বর্তমানে এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এআইআইবির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 31-এ। সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গ যোগ দিলে এই সংখ্যা আরও বাড়বে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা 27। ইউরোপের দেশগুলো এমনকি আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে এ ব্যাংককে সমর্থন জানালেও এখনও আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এআইআইবি আইএমএফ ও বিশ্বব্যাংকের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এমন আশঙ্কাই এর প্রধান কারণ।
দুর্ভাগ্যজনকভাবে নতুন এশিয়ান ব্যাংকটির ব্যাপারে যুক্তরাষ্ট্র সবাইকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। দেশটি কোনোভাবেই বিশ্ব অর্থনীতিতে চীনের কর্তৃত্ব মেনে নিতে রাজি নয়। এটা মার্কিন নীতির বিপক্ষে। অথচ একসময় যুক্তরাষ্ট্রই চাইতো চীন বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিক। তবে যে বিশ্বব্যাংক ও আইএমএফ এর জন্য এত কিছু, সেখানেও কিন্তু মার্কিন সরকারের ভূমিকা শক্তিশালী নয়। গত 4 বছর ধরে নানা চেষ্টা তদবির করেও উন্নয়নশীল দেশগুলোর জন্য আইএমএফ এর কোটা সুবিধা বাড়াতে পারেনি দেশটি। আমার মনে হয় একসময় না একসময় যুক্তরাষ্ট্র ঠিকই এআইআইবি-তে যোগ দেবে, কারণ দেশের ইতিহাসে এমন কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত না হওয়ার কোনো নজির নেই। আগামী 1-2 বছর বা পরের সরকার ক্ষমতা এলে হয়তো এটা ঘটবে। বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিভিন্ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি, অবকাঠামো ও পরিবেশ উন্নয়নে এআইআইবি কাজ করবে বলে জানিয়েছে ব্যাংকটির উদ্যোক্তা চীন। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ইউক্রেনে মূল্য ছাড়ে গ্যাস রপ্তানি করতে প্রস্তুত রাশিয়া, তবে পুরনো চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে গ্যাস আমদানি করতে হবে আগের দামেই। সম্প্রতি ব্রাসেলসে বিষয়টি নিশ্চিত করেছে রুশ জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক। এ সময় তিনি আরও বলেন, মূল্য ছাড় দেওয়া হলেও বকেয়াতে ইউক্রেনে আর গ্যাস রপ্তানি করবে না রাশিয়া। এ বিষয়ে চুক্তির জন্য আগামী মাসে ইউক্রেন রাশিয়ার সাথে বৈঠকে বসার কথা রয়েছে ইউরোপিয়ান কমিশনের। এদিকে ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর প্রত্যাশা, আগামী শীতে প্রতি কিউবিক মিটার গ্যাস ইউক্রেনকে $250 দামে দেবে গ্যাসপ্রম। শীতকালীন প্যাকেজের আওতায় বর্তমানে প্রতি কিউবিক মিটার গ্যাসের জন্য ইউক্রেনকে পরিশোধ করতে হয় $329। এ মূল্য ছাড়ের মেয়াদ এপ্রিল শেষ হলেই ইউক্রেনকে প্রতি কিউবিক মিটার গ্যাসের জন্য পরিশোধ করতে হবে $348। অবসর গ্রহণের বয়সসীমা 55 নির্ধারণ এবং 65 বছর পর্যন্ত বেতনের 60% অবসর ভাতা হিসেবে পরিশোধের দাবিতে 18 মার্চ থেকে জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের পাইলটদের বিক্ষোভ এখনও চলছে। বিক্ষোভের কারণে গত প্রায় 1 সপ্তাহে এ পর্যন্ত বাতিল হয়েছে এয়ারলাইন্সটির যাত্রীবাহী এবং কার্গো বোঝাই স্বল্প ও দূরপাল্লার কয়েকশো ফ্লাইট। এতে যাত্রীদের ভোগান্তি সহ কোটি কোটি ইউরো লোকসান গুনতে হচ্ছে এয়ারলাইন্সটিকে। এরপরও ব্যয় সংকোচনের সিদ্ধান্তে অনড় লুফথানসা কর্তৃপক্ষ। আমার বাড়ি ফেরার ফ্লাইট বাতিল হয়ে গেছে। এখন আমাকে ভিড়ের মধ্যে ট্রেনে করে বাড়ি যেতে হবে। পাইলটদের জন্য আমার সত্যিই দুঃখ হয়। তাদের দাবি তো অযৌক্তিক না। কেন তারা বারবার বিক্ষোভ করছে? এই বিষয়টি লুফথানসা কর্তৃপক্ষের সুনজরে আসা উচিত, কারণ ভোগান্তির শিকার আমাদের হতে হচ্ছে। জার্মানির মিউনিখ এয়ারপোর্টে গন্তব্যে যেতে না পেরে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন এই জার্মান নাগরিক। লুফথানসার পাইলটদের বিক্ষোভের কারণে বাতিল হয়ে গেছে এই এয়ারপোর্টের অনেক ফ্লাইট, আর গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তির শিকার হচ্ছেন তার মতো অনেক যাত্রী। অবসর গ্রহণের বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে এ নিয়ে 12 বারের মতো বিক্ষোভের ডাক দিয়েছে লুফথানসার পাইলটরা। ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা তো ভোগান্তির শিকার হচ্ছেনই, সে সাথে মোটা অঙ্কের লোকসান হচ্ছে এয়ারলাইন্সটির। তবে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই লুফথানসা কর্তৃপক্ষের। আমাদের কোম্পানি বেশ দ্রুতই এগিয়ে যাচ্ছে, তবে আমরা এখন ইউরোপের অন্যান্য এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে মুনাফা বাড়ানোর উপর জোর দিচ্ছি। তাই বিভিন্ন খাতে ব্যয় কমানোর কার্যক্রম অব্যাহত থাকবে, যেটি গেল 4 বছর ধরে চলেছে। দীর্ঘমেয়াদে কোম্পানির স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিতে প্রস্তুত। পাইলটদের বিক্ষোভের কারণে আমাদের বুকিং কমে গেছে এবং ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করতে পারছে না। এর সংকট কিছুদিনের মধ্যেই কাটিয়ে উঠবো আমরা। তবে যাত্রীদের ভোগান্তির কারণে আমাদের ভাবমূর্তি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করব আমরা। চলমান বিক্ষোভের কারণে প্রতিষ্ঠানটির দৈনিক লোকসান হচ্ছে অন্তত 1.5 কোটি ইউরো। গত বছর এই বিক্ষোভের কারণে লোকসান হয়েছে অন্তত 20,000 কোটি ইউরো। এরপরও পাইলটদের সব দাবি নাকচ করে দিয়ে ব্যয় সংকোচন কার্যক্রম চালিয়ে যাচ্ছে লুফথানসা কর্তৃপক্ষ। উল্টো 100 কোটি ইউরো মূল্যের 9টি নতুন বিমানের অর্ডারও দিয়েছে এয়ারলাইন্সটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। পর্যটন শিল্পের প্রসারে রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে একটি নিজস্ব এয়ারলাইন স্থাপনের পরিকল্পনা করছে ক্রিমিয়া সরকারের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। 145 কোটি রুবলের এ প্রকল্পের অধীনে 6টি এয়ারক্রাফট কেনা সহ 40 জন পাইলট নিয়োগ দেওয়া হবে। আপাতত ক্রিমিয়া থেকে 14টি স্থানে ফ্লাইট পরিচালনা করা হলেও পরবর্তীতে রাশিয়ার 36টি স্থানের যাত্রী পরিবহন করবে এই এয়ারলাইন্সের বিমান। আর এক্ষেত্রে বেছে নেওয়া হবে ইউনাইটেড এয়ারক্রাফট কোম্পানির নির্মিত সুপারজেট 100 বিমান ও ফেরি ছাড়া এই উপদ্বীপটির সঙ্গে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই বর্তমানে।
দর্শক, এবারে জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবরাখবর। যোগ দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, যেটা দেখা যাচ্ছে dscbd.org-তে। গত কয়েক দিন ধরে যদি বলি যে গত সপ্তাহে কিন্তু সূচকের বেশ পতন আমরা লক্ষ্য করেছি, লেনদেনের পরিমাণও কম ছিল। এই সপ্তাহের গতকালকের প্রথম কার্যদিবসে আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় 65 পয়েন্টের মতো ডিএসসির যে প্রধান সূচক DSEX যোগ হয়েছে, কিন্তু লেনদেনের পরিমাণ কিন্তু এখনো বাড়ছে না। 268 কোটি টাকার মতো শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে গতকালকে। আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে সূচকের তেমন কোনো পরিবর্তন নেই ডিএসসির প্রধান সূচকের, কিন্তু সরিয়া সূচক এবং ডিএসসি যে 30 ইন্ডেক্স সেগুলোতেও খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সূচক যা ছিল তাই অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক DSEX 4533 পয়েন্টে এবং লেনদেন হয়েছে এখন পর্যন্ত 88 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ড এবং শেয়ারের মধ্যে বেড়েছে 125টির দর, কমেছে 101টি প্রতিষ্ঠানের দাম এবং অপরিবর্তিত রয়েছে 48টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। যদি লেনদেনের দিক থেকে টপ 20-তে কারা অবস্থান করে নিয়েছে সেই প্রতিষ্ঠানগুলো দেখতে চাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই অবস্থান করে নিয়েছে টপ 20-র শীর্ষে লেনদেনের দিক থেকে শাহাজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, জ্বালানি খাতের প্রতিষ্ঠান। 198 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে এখন পর্যন্ত 209 টাকা পর্যন্ত। এসিআই অবস্থান করছে 2 নম্বরে, 482 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 490 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে, গতকালকে 482 টাকা 50 পয়সায় কিন্তু লেনদেন শেষ করেছিল এসিআই ফর্মুলাও অবস্থান করে নিয়েছে 3 নম্বরে, 152 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে, 156 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। ইফাদ অটোস অবস্থান করছে 4 নম্বরে, 62 টাকায় লেনদেন হচ্ছে, 64 টাকা 30 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে, গতকালকে লেনদেন শেষ হয়েছিল 63 টাকা 40 পয়সা পর্যন্ত। গ্রামীণ ফোন অবস্থান করছে 5 নম্বরে, 339 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, 340 টাকা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে, 336 টাকা 30 পয়সায় গতকালকে লেনদেন শেষ করেছিল গ্রামীণ ফোন। গোল্ডেন সান অবস্থান করছে 6 নম্বরে, গোল্ডেন সানের লেনদেন মূল্য এখন লক্ষ্য করা যাচ্ছে 40 টাকা 90 পয়সা, 41 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। মবিল যমুনা লিমিটেড বিডি অবস্থান করছে 7 নম্বরে, লেনদেনের দিক থেকে টপ 20-তে 123 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এখন, 125 টাকা 40 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। লাফার সুরমা সিমেন্ট খাতের প্রতিষ্ঠান 8 নম্বরে রয়েছে, 120 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে, 125 টাকা পর্যন্ত আজকে দর উঠেছিল। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ নির্মাণ শিল্প খাতের একটি প্রতিষ্ঠান 9 নম্বরে অবস্থান করে নিয়েছে, 42 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে, 42 টাকা 90 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। গতকালকে লেনদেন মূল্য ছিল 41 টাকা 90 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড অবস্থান করে নিয়েছে 10 নম্বরে, 125 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, 126 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। ওয়ান ব্যাংক লিমিটেড ব্যাংক খাতের প্রতিষ্ঠান 11 নম্বরে আছে, 15 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 15 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু গতকালকে লেনদেন হয়েছে। 15 টাকা 50 পয়সা পর্যন্ত ওয়ান ব্যাংক লেনদেন হয়েছে এখন পর্যন্ত, গতকালকে লেনদেন শেষ করেছিল 15 টাকা 30 পয়সায়। বেক্সিমকো অবস্থান করছে 12 নম্বরে, 13 নম্বরে রয়েছে শাসা ডেনিম, 37 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। নতুন এই প্রতিষ্ঠানটি, লেনদেন শুরু হয়েছে 2 সপ্তাহ আগে। 38 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর উঠেছিল শাসা ডেনিমের। অগ্নি সিস্টেমস লিমিটেড আইটি খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে 14 নম্বরে, 31 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে, 31 টাকা 90 পয়সা পর্যন্ত দর উঠেছিল আজকে। অলটেক্স অবস্থান করছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি 23 টাকা 70 পয়সায়, 24 টাকা 20 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। গতকালকে অলটেক্স লেনদেন শেষ করেছিল 23 টাকা 10 পয়সায়। বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি, সিঙ্গার বিডি এবং সাপোর্ট রয়েছে পর্যায়ক্রমে টপ 20-তে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ লেনদেন পরিস্থিতি। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলমান হরতাল অবরোধে ভাবমূর্তি সংকটে দেশের রপ্তানি খাত, বিপাকে রপ্তানিকারকরা অনিশ্চয়তা না কাটলে দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। 2018-র মধ্যে পদ্মা সেতু এবং 2019-এর মধ্যে মেট্রো রেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মুকুলে ভরে গেছে মাগুরার লিচু বাগান, বাম্পার ফলনের আশা বাগান মালিকদের, চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে সমর্থন দিল IMF, যুক্তরাষ্ট্রও শিগগিরই এই ব্যাংকের সঙ্গে যুক্ত হবে আশা মার্কিন অর্থনীতিবিদদের।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।